লর্ড কর্নওয়ালিস ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাসে এই নামটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এমন একজন মানুষ যিনি ভারতে ব্রিটিশ শাসনের পুরো নকশাটাই যেন পাল্টে দিয়েছিলেন। কিন্তু ভাবুন তো, যে সেনাপতি একসময় যুদ্ধে হেরে গিয়েছিলেন, তিনি কিভাবে ভারতে এসে এমন এক মজবুত প্রশাসনিক কাঠামো তৈরি করলেন যা প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ রাজত্বের মূল ভিত্তি হয়ে রইল। চলুন এই কাহিনীটা একটু গভীরে গিয়ে জানা যাক। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? ১৭৮১ সালে যিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন, সেই লর্ড কর্নওয়ালিসই কিনা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম প্রধান কারিগর হয়ে উঠলেন। এই অবিশ্বাস্য বদলের পেছনের কারণটা ঠিক কী ছিল? চলুন এই অসাধারণ যাত্রার ভেতরে ঢুকা যাক। তো এই আলোচনায় আমরা ধাপে ধাপে কর্নওয়ালিসের পুরো সময়কালটা দেখব। প্রথমে আমরা দেখব ঠিক কোন পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন। এরপর জানব তার যুগান্তকারী বিচার আর পুলিশি সংস্কারের কথা, যা আজও আমাদের সিস্টেমকে প্রভাবিত করে। তারপর আলোচনা করব তার সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ, মানে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে। আর সবশেষে তার নীতির অন্ধকার দিকগুলো আর তার চূড়ান্ত মূল্যায়ন নিয়েও কথা বলবো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। সালটা ছিল ১৭৮৬। লর্ড কর্নওয়ালিস ভারতে পা রাখলেন, তবে শুধু গভর্নর জেনারেল হিসেবে নয়, একই সঙ্গে কমান্ডার ইন চিফ বা প্রধান সেনাপতি হিসেবেও। তার মানে তাঁর হাতে ছিল দেশের সর্বোচ্চ সামরিক এবং বেসামরিক ক্ষমতা। তাকে কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে পাঠানো হয়েছিল। তার প্রধান কাজটাই ছিল ওয়ারেন হেস্টিংসের আমলে যে দুর্নীতি আর বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটাকে গোড়া থেকে উপড়ে ফেলা। তিনি এমন এক শক্তিশালী প্রশাসনিক পরিকাঠামো বা সুপারস্ট্রাকচার তৈরি করতে চেয়েছিলেন যা ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে যুগের পর যুগ ধরে রক্ষা করবে। আর সত্যি বলতে তিনি এই কাজে সফলও হয়েছিলেন। তার তৈরি করা এই কাঠামোটা ১৮৫৮ সাল পর্যন্ত, মানে সিপাহী বিদ্রোহের পরেও প্রায় একই রকম ছিল। কর্নওয়ালিসের সংস্কারের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভই ছিল বিচার ব্যবস্থা। তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে একটা স্থিতিশীল শাসন চাইলে একটা নিরপেক্ষ আর শক্তিশালী বিচার ব্যবস্থা লাগবেই। আর এই ভাবনারই ফসল ছিল ১৭৯৩ সালের বিখ্যাত কর্নওয়ালিস কোড। এর মূল ভিত্তি ছিল ক্ষমতার পৃথকীকরণ বা সেপারেশন অফ পাওয়ার্স নীতি। মানে তিনি বিশ্বাস করতেন যে লোকটা রাজস্ব আদায় করে সেই যদি আবার বিচারকের আসনে বসে, তাহলে তো ন্যায় বিচার হতেই পারে না। তাই তিনি বিচার বিভাগকে শাসন আর রাজস্ব বিভাগ থেকে পুরোপুরি আলাদা করে দিলেন। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কর্নওয়ালিস কোডের আগে জেলার কালেক্টরের হাতেই কিন্তু সবকিছু ছিল। টাকা আদায় করা, দেওয়ানি মামলার বিচার করা, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চালানো। কিন্তু কোর্ট চালু হওয়ার পর কালেক্টরের কাজ হয়ে দাঁড়ালো শুধু একটাই, রাজস্ব আদায় করা। তার বিচার সংক্রান্ত সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হলো, আর সেই কাজের জন্য ডিস্ট্রিক্ট জজ নামে একটা নতুন পোস্ট তৈরি করা হলো। ফৌজদারি বিচার ব্যবস্থাতেও তিনি বড়সড় পরিবর্তন আনেন। জেলা লেভেলের ফৌজদারি আদালতগুলো তুলে দিয়ে তার বদলে ৪টে সার্কিট কোর্ট তৈরি করা হলো। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তনটা তিনি আনলেন তা হল এই আদালতগুলোর বিচারক হিসেবে শুধুমাত্র ইউরোপীয়দের নিয়োগ করা। ভারতীয় কাজী আর মুফতিদের ক্ষমতা কমিয়ে শুধু পরামর্শদাতা করে দেওয়া হলো। বলা যেতে পারে এখান থেকেই বিচার ব্যবস্থা থেকে ভারতীয়দের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়। বিচার ব্যবস্থার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য একটা আধুনিক পুলিশি ব্যবস্থা আর একটা দক্ষ প্রশাসন গড়ে তোলাও কর্নওয়ালিসের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। চলুন দেখি তিনি এই কাজটা কিভাবে করেছিলেন। প্রথমত, তিনি জমিদারদের হাত থেকে পুলিশি ক্ষমতা কেড়ে নিলেন। জেলার পুরো আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হল একজন ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাতে। এরপর প্রত্যেকটা জেলাকে প্রায় ২০ বর্গ মাইলের ছোট ছোট থানা বা পুলিশ সার্কেলে ভাগ করা হলো, আর প্রত্যেক থানার দায়িত্বে একজন ভারতীয় দারোগা নিয়োগ করা হলো। ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই। প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে তিনি সরকারি কর্মচারীদের বেতন অনেক বাড়িয়ে দিলেন। কিন্তু এর সাথেই তিনি সিভিল সার্ভিসকে দুটো ভাগে ভাগ করে দিলেন, কভেনেন্টেড আর আনকভেনেন্টেড। সমস্ত বড় বড় পদ, মানে যেখানে আসল ক্ষমতা, যেখানে বসে নীতি তৈরি হয়, সেই কভেনেন্টেড সার্ভিসটা শুধুমাত্র ইউরোপীয়দের জন্য রিজার্ভ করে দেওয়া হলো, আর ভারতীয়দের জন্য পড়ে রইল নিচু স্তরের
কেরানি বা পিয়নের মতো আনকভেনেন্টের চাকরিগুলো। এবার আসা যাক কর্নওয়ালিসের সবচেয়ে বিখ্যাত আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত সংস্কারে, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। এই একটা সিদ্ধান্তই বাংলার সামাজিক আর অর্থনৈতিক কাঠামোকে চিরদিনের জন্য ওলটপালট করে দিয়েছিল। সহজ কথায় বলতে গেলে এই ব্যবস্থার মাধ্যমে জমিদারদেরকে জমির পার্মানেন্ট মালিক হিসাবে ঘোষণা করা হলো। তার বদলে তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্টের রাজস্ব চিরকালের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে। ১৭৯০ সালে এটা ১০ বছরের জন্য চালু হলেও ৩ বছর পর ১৭৯৩ সালে এটাকে স্থায়ী বা পার্মানেন্ট করে দেওয়া হলো। কিন্তু এই রাজস্বের ভাগটা কেমন ছিল জানেন? এই চার্টটা দেখুন। মোট যত টাকা আদায় হতো তার 89%ই সোজা চলে যেত কোম্পানির কোষাগারে, আর জমিদারদের হাতে থাকত মাত্র 11%। এর থেকেই পরিষ্কার বোঝা যায় কোম্পানির একটাই উদ্দেশ্য ছিল, যে কোনো উপায়ে একটা নিশ্চিত আর বিশাল পরিমাণ আয় ফিক্সড করে ফেলা। শুধু তাই নয়, এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল এক কুখ্যাত আইন যা সূর্যাস্ত আইন বা সানসেট ক্লজ নামে পরিচিত। এই আইন অনুযায়ী যদি কোনো জমিদার একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে তার পুরো রাজস্ব জমা দিতে না পারতেন, তাহলে তার গোটা জমিদারিটাই নিলামে তুলে দেওয়া হতো। দেশে বন্যা হোক বা খরা, কোনো অজুহাতই শোনা হতো না। এই ব্যবস্থার ফল হয়েছিল ভয়াবহ। রাজস্বের হার এতটাই বেশি ছিল যে বহু পুরনো সম্ভ্রান্ত জমিদারও সেই টাকার সময় মতো শোধ করতে না পেরে নিজেদের জমিদারি হারালেন। আর কৃষকরা, তারা জমির ওপর তাদের বংশপরম্পরার অধিকার হারিয়ে স্রেফ ভাড়াটেকে পরিণত হল। নতুন জমিদারদের বেশিরভাগই শহরে থাকতেন, আর গ্রামে তাদের নায়েব গোমস্তারা কৃষকদের ওপর অকথ্য শোষণ চালাত। এর ফলেই অনুপস্থিত জমিদারিত্ব বা অ্যাবসেন্টি ল্যান্ড লর্ডিজমের জন্ম হয়, যা বাংলার গ্রামীণ সমাজকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। কর্নওয়ালিসের সংস্কারের একটা খুব অন্ধকার দিকও ছিল। তিনি একেবারে পরিকল্পনা করে শাসন ব্যবস্থা থেকে ভারতীয়দের দূরে সরিয়ে দিয়েছিলেন। এই নীতিটাকে বলা হয় ইউরোপীয়করণিক। আসলে কর্নওয়ালিসের মনে ভারতীয়দের সম্পর্কে এক গভীর অবিশ্বাস আর বলা যেতে পারে ঘৃণাই ছিল। তিনি খোলাখুলি বিশ্বাস করতেন যে প্রত্যেক ভারতীয়ই দুর্নীতিগ্রস্ত। এই বর্ণবিদ্বেষী মানসিকতা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো গুরুত্বপূর্ণ বা ভালো মাইনের পদে কোনো ভারতীয়কে নিয়োগ করাই যাবে না। এর ফল হল মারাত্মক। প্রশাসন, বিচার বিভাগ, এমনকি সামরিক বাহিনীতেও ভারতীয়দের জন্য ওপরের দিকে ওঠার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। এই যে প্রাতিষ্ঠানিক বর্ণবৈষম্য, এটাই পরবর্তী ১ শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে। আর এটা ব্রিটিশ আর ভারতীয়দের মধ্যে একটা গভীর অবিশ্বাস আর বিভেদের প্রাচীর তৈরি করে দেয়। সবশেষে আসুন আমরা লর্ড কর্নওয়ালিসের পুরো কাজটাকে একবার মূল্যায়ন করি আর তার জীবনের শেষ অধ্যায়টা সংক্ষেপে জেনে নিই। তার সময়কালটা কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। তার সময়েই টিপু সুলতানের সাথে তৃতীয় ইঙ্গো-মহীশূর যুদ্ধ হয়, যেখানে ব্রিটিশরা জেতে। আবার তাঁর আমলেই জোনাথন ডাঙ্কানের চেষ্টায় বেনারসে সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল। ১৭৯৩ সালে তিনি তার বিখ্যাত কোর্ট আর চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। আর সবশেষে ১৮০৫ সালে তিনি দ্বিতীয়বারের জন্য গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন, কিন্তু সেই বছরই উত্তরপ্রদেশের গাজীপুরে অসুস্থ হয়ে মারা যান। এখানে একটা বেশ ইন্টারেস্টিং তথ্য আছে। লর্ড কর্নওয়ালিসই ছিলেন একমাত্র ব্রিটিশ গভর্নর জেনারেল যাকে দ্বিতীয়বারের জন্য এই পদে নিয়োগ করা হয়েছিল এবং ভারতেই সমাধিস্থ করা হয়। উত্তরপ্রদেশের গাজীপুরে আজও তার সমাধিস্তম্ভটি রয়েছে। সুতরাং সব মিলিয়ে আমরা বলতেই পারি যে কর্নওয়ালিস ভারতে একটা অত্যন্ত দক্ষ, গোছানো আর শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন। এই কাঠামোটাকেই ব্রিটিশ শাসনের ইস্পাত ভিত্তি বা স্টিল ফ্রেম বলা হয়। কিন্তু এই সুন্দর কাঠামোর ভিত্তিটা ছিল গভীর বর্ণবিদ্বেষ আর ভারতীয়দের প্রতি চূড়ান্ত অবিশ্বাস। আর তাই এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কর্নওয়ালিস যে ব্যবস্থাটা রেখে গিয়েছিলেন সেটা কি ভারতের আধুনিকীকরণের পথে একটা জরুরি পদক্ষেপ ছিল, নাকি এটা ছিল একটা দীর্ঘস্থায়ী শোষণের সূচনা মাত্র? এই বিতর্কের উত্তর আজও ঐতিহাসিকরা খুঁজে চলেছেন। ভাববার মতো বিষয়, তাই না?